জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। ফ্ল্যাট দুর্নীতি মামলায় ফের আদালতে নুসরাত, জমা দিলেন নথি। বামফ্রন্টের পতনে আরএসএস যোগ, অভিযোগ বিমান বসুর। দিদি আস্থা রাখলে বহরমপুরে অধীর চৌধুরীকে 2 লক্ষ ভোটে হারাবো, হুঙ্কার হুমায়ুনের। মিলল না পুলিশের অনুমতি, বাতিল হলো বিজেপির সঙ্গীত উৎসব। ফের তুহিনের হাতেই নন্দীগ্রাম, সরব বিজেপি। লোকসভা ভোটের আগে সদ্য জেলা পুলিশের রদবদল হয়েছে। তাতে জেলার একাধিক পুলিশ কর্মী কেউ সমান্তরাল পদে, আবার কেউ পদোন্নতি পেয়ে বদলি হয়েছেন। এই বদলের তালিকায় নাম রয়েছে তুহিন বিশ্বাসের। তাকে জেলা পুলিশের ডিএসপি করা হয়েছে। তার আওতায় রয়েছে নন্দীগ্রাম থানা। জেলা রাজনীতিতে জমি আন্দোলনের আঁতুড়ঘর এই নন্দীগ্রামের তুহিনের আওতায় থাকা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন। তাদের অভিযোগ, তুহিন রাজ্যের শাসক দল তৃণমূল ঘেঁষা এবং তিনি শাসক দলের থেকে প্রভাবিতও হন। যদিও জেলা পুলিশের দাবি, এই বদলির সঙ্গে রাজনীতির যোগ নেই। প্রতিবারের মতো এবারও লোকসভা ভোটে নজরে থাকবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকা নন্দীগ্রাম। জেলার 2টি লোকসভা কেন্দ্র তমলুক এবং কাঁথি বিজেপির দখলে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ শুভেন্দু। তমলুক লোকসভা কেন্দ্রে থাকা নন্দীগ্রামের ওপরে তাই সব রাজনৈতিক দলেরই নজর থাকবে। কিন্তু সেখানকার থানা তুহিনের আওতায় থাকায় প্রশ্ন তুলছে বিরোধীরা। কিভাবে এই এলাকায় দায়িত্বে ঘুরে ফিরে সেই তুহিনই আসছেন তা জানতে চাইছে তারা। রাম মন্দির উদ্বোধনের পরেই রামলালার নতুন মূর্তির ছবি প্রকাশ্যে আসবে। এখন যে ছবি সর্বত্র ছড়িয়ে পড়েছে তা আদৌ ওই মূর্তির নয়। শনিবার এমনটাই জানিয়ে দিলেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। সংবাদ সংস্থা ANI-কে তিনি জানান, প্রাণ প্রতিষ্ঠার ঠিক আগেই মূর্তির আবরণ উন্মোচন হবে। এখন হলুদ কাপড়ে মূর্তির মুখ ঢেকে রাখা রয়েছে, গায়ে জড়ানো রয়েছে সাদা চাদর। তবে একই সঙ্গে তিনি বলে রাখলেন, সত্যি যদি এই মূর্তির ছবি ছড়িয়ে গিয়ে থাকে তবে তার তদন্ত হওয়া দরকার। অর্থাৎ প্রাথমিকভাবে ভুল ছবি বলে উড়িয়ে দিলেও এ নিয়ে মন্দিরের অন্দরে সংশয় কাটেনি পুরোপুরি। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং RSS প্রধান মোহন ভাগবত অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে উপস্থিত থাকবেন প্রাণ প্রতিষ্ঠার সময়। তার ঠিক আগে নতুন মূর্তির আবরণ উন্মোচন হবে। পূজারীদের প্রধান লক্ষ্মীকান্ত দীক্ষিতের নেতৃত্বে আরও অনেক পুরোহিত সেখানে থাকবেন। সেই সময় দেখতে পাওয়া যাবে শিল্পী অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূর্তি। এই মূর্তি 5 বছর বয়সী শিশু রামের। অযোধ্যার রাম মন্দির উদ্বোধন আগামী 22শে জানুয়ারি। কেন্দ্রের তরফে ওই দিন অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। এবার অর্ধদিবস ছুটি ঘোষণা করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার এই মর্মে বিবৃতি জারি করা হয়েছে। তাতে লেখা রয়েছে, 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন। বিশ্ববিদ্যালয়ের ভবন, বিভাগ, অফিস থেকে ক্লাস সবকিছুই দুপুর 2:30 পর্যন্ত বন্ধ থাকবে। প্রতি বছর রাজ্য সরকার সঙ্গীত মেলার আয়োজন করে। তারই পাল্টা হিসেবে বিজেপিও বঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজন করতে চেয়েছিল 20শে জানুয়ারি। এদিন প্রিন্সেপ ঘাটে সঙ্গীত উৎসব করার কথা থাকলেও মিলল না পুলিশের অনুমতি। কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের ব্যানারে এই সঙ্গীত উৎসব হওয়ার কথা ছিল। এই ব্যানারের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। শনিবার জিতেন্দ্র তিওয়ারি বলেন, এমন সময় ব্যাপারটা হলো আমরা হাইকোর্টে যাওয়ারও সময় পাবো না। ফ্ল্যাট প্রতারণা মামলায় আদালতে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। শনিবার দুপুরে হাতে ফাইল নিয়ে তিনি পৌঁছন আদালতে। আইনজীবী সহ নুসরাত আদালতে হাজিরা দিয়ে মামলা সংক্রান্ত যাবতীয় নথি জমা দিয়েছেন বলে জানা যায়। 2014 সালে 7th সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার ডিরেক্টর পদে ছিলেন নুসরাত। তখন ফ্ল্যাট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন নুসরাত। এই অভিযোগ ওঠে যে অর্থ নিয়েছিলেন সাংসদ তার হিসেব দেননি। গত বছর গড়িয়াহাট থানায় নুসরাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রতিশ্রুতি পাওয়া ব্যক্তিরা। পরে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার নেতৃত্বে সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডি দপ্তরে তারকা সাংসদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ জানান। সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সফরসূচির ফের পরিবর্তন। প্রথমে ঠিক ছিল 25 তারিখে শিলিগুড়িতে চলে আসবেন রাহুল, কিন্তু পরবর্তীতে ঠিক হয়েছে ফালাকাটা থেকে 27 জানুয়ারি বেলা 2টো নাগাদ শিলিগুড়ি দমকল কার্যালয়ের সামনে থেকে রাহুল গান্ধীর পদযাত্রা শুরু হবে। এরপর শিলিগুড়ি থানার সামনে দিয়ে এসে উড়ালপুল হয়ে পদযাত্রা চলে যাবে এয়ারভিউ মোড়ে। এখানেই রাহুল গান্ধী জনসভা করবেন। জনসভার শেষে রাহুল গান্ধীর পদযাত্রা মাটিগাড়া শিব মন্দির বাগডোগরার দিকে রওনা হবে। বর্ধিত হারে ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। গতকাল শনিবার তারা অনশনে বসবে বলে সূত্রের খবর। একই সঙ্গে 29শে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিলেন আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চ
মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আমরা আলোচনা চেয়েছিলাম, মুখ্যমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছিল, কিন্তু গতকাল আমাদের মঞ্চে উনি আসেননি, কোনো প্রতিনিধিও পাঠাননি, তাই পূর্ব ঘোষণা মেনে আমরা এর শেষ দেখে ছাড়ব। 29 জানুয়ারি থেকে আন্দোলনকারী সরকারি কর্মচারীরা কোনো সরকারি কাজ করবেন না। আন্দোলনের তীব্রতা বাড়াতে রাজ্যের বিভিন্ন সরকারি অফিসে গিয়ে আন্দোলনের সপক্ষে প্রচার চালাবেন। স্থানীয় আদিবাসীদের কাজে নিয়োগের দাবিতে শুক্রবার সকাল থেকে দিনভর কাঁকসার আকন্দরা গ্রামে একটি বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার পিটের সামনে বিক্ষোভ দেখালো ভারত জাকাত মাঝি পরগনা মহল। সংগঠনটির আরও অভিযোগ, তৃণমূলের ঘনিষ্ঠরাই কাজ পাচ্ছেন। মলানদিঘি পঞ্চায়েতের আকন্দরা গ্রামে সংস্থাটির 5টি পিট রয়েছে, সেগুলি থেকে ভূগর্ভস্থ কোলবেট মিথেন উত্তোলন করা হয়। এদিন ওই এলাকার 2 নম্বর পিটে ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্বে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় আদিবাসী পাড়ার বাসিন্দারা। বিক্ষোভে যোগ দিয়েছিলেন মহিলারাও। শুক্রবার তারা পিটের গেটে বাঁশ আটকে সামনে বসে পড়েন। দলের ব্লক সভাপতি বদল হয়েছে একদিন আগে, তাতে ক্ষোভ জমেছে দলের অন্দরের। চণ্ডীপুরে রদবদল ঘিরে এতটাই ক্ষুব্ধ তৃণমূলের একাংশ যে সেখানকার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দিব্যেন্দু ভক্ত সহ 4 কর্মাধ্যক্ষ বৃহস্পতিবারই তমলুকের মহকুমা শাসকের অফিসে গিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন। দলের এই গোষ্ঠী কোন্দলের সরাসরি প্রভাব এবার পড়ল চণ্ডীপুরের একটি সমবায় সমিতি নির্বাচনে। গতবার যে সমবায়ের পরিচালন বোর্ড ছিল তৃণমূলের দখলে, শুক্রবার তা গিয়েছে বিরোধীদের হাতে। গত কয়েক বছরে বালু বা জ্যোতিপ্রিয় মল্লিকের নিম্নমুখী রেখাচিত্রকে এভাবেই ব্যাখ্যা করেছেন জেলার বিভিন্ন রাজনৈতিক শিবিরের লোকজন। তারা বলেছেন যে বালুদার চোখ দিয়ে একসময় উত্তর 24 পরগনা জেলাকে চিনতেন দিদিমণি। দলে তার গুরুত্ব যেন কমতে শুরু করে 2023 সালের পঞ্চায়েত ভোটের সময় থেকে। তাকে ঘিরে যে বলয়টি তৈরি হয়েছিল, যেখানে ছিলেন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্করাঢ্য ওরফে ডাকুদা, সন্দেশখালী শেখ শাহজাহানেরা, তাদেরও যেন উত্তাপ কমতে থাকে, যার শেষ বালু ও শঙ্করের গ্রেফতারি এবং শাহজাহানের লুকিয়ে থাকায়। কেন এবং কিভাবে এই পতন? জেলা তৃণমূলের অনেকেই একান্ত আলোচনায় বলছেন এই সমীকরণ বদলাতে শুরু করে 2021 সালে বিধানসভা ভোটের পর থেকে। দলের অন্দরে গুঞ্জন আছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই প্রবীণ বালুকে খাদ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে তুলনায় কম গুরুত্বপূর্ণ বন দফতরের মন্ত্রী করা হয়। সংগঠনেও প্রভাব কমতে থাকে তার। একই সঙ্গে তার ঘনিষ্ঠ মহলের অনেকেরই ডানা ছাঁটা শুরু হয়। এসএফআই এর নদিয়া জেলা সম্মেলনে যোগ দিলেন প্রবীণ সিপিএম নেতা বিমান বসু। শুক্রবার কল্যাণী আইআইটি মোড়ে ছাত্র সংগঠনের সম্মেলনে দাবি করেন এই রাজ্য থেকে বামফ্রন্টকে সরাতে এবং কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করতে আরএসএস সক্রিয় ভূমিকা নিয়েছিল। দীর্ঘ 40 বছর পরে কল্যাণীতে এসএফআই এর জেলা সম্মেলন হচ্ছে। এদিন প্রকাশ্য সমাবেশে সিপিএম এর জেলা সম্পাদক সুমিত দে, এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, জেলা সভাপতি সৌরভ দে, জেলা সম্পাদক সবুজ দাসেরা উপস্থিত ছিলেন। হাজির ছিলেন প্রাক্তন সাংসদ অলোকেশ দাস, প্রাক্তন বিধায়ক এস.এম. সাদিরাও। 207 জন প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন। সংগঠনের জেলা সভাপতি সৌরভ দে বলেন, আগামী প্রজন্ম কোন পথে চলবে, শিক্ষা কিভাবে বাঁচবে তা নিয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষের দায়ের করা মানহানি মামলায় সাংসদ শিশির অধিকারীর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিল কলকাতা নগর দায়রা আদালত। সমাজ মাধ্যমে এমনটাই দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল। অন্যদিকে কাথির সাংসদ শিশিরের আইনজীবী জানিয়েছেন এ নিয়ে এখনও তারা কোনো কাগজপত্র হাতে পাননি। সোমবার কুণাল সমাজ মাধ্যমে জানিয়েছেন তার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন শিশির। তার প্রেক্ষিতে আইনের দ্বারস্থ হন তিনি। কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী শিশির সহ 3 জনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন। সোমবার ওই মামলার শুনানি হয় আদালতে। বিচারক শিশির সহ 3 জনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন। আগামী 11 মার্চ শিশির এবং অন্য অভিযুক্তদের আদালতে উপস্থিত হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।